Face Off, powered by Face Off, powered by 24 Hours TV. বারো হাজার 261 করোনা আক্রান্তের রিপোর্ট দৈনিক সংক্রমণের। নমস্কার, আমি জিনা। ফেস অফে আজকে লকডাউনের লাগাম পর্ব 1। তার কারণ আজ থেকেই সেই লকডাউনের বড় একটা মাত্রা, আংশিক লকডাউন আর অংশ বিশেষে আটকে নেই। লকডাউনের লাগাম হ্রাস করতে বা লাগাম টানতে তৎপর এবার প্রশাসন। তাই আজ ফেস অফে কোনো রাজনৈতিক কচকচানি নয়, একেবারে টু দ্য পয়েন্ট। লকডাউন, সাধারণ মানুষের সমস্যা, আক্রান্তের সংখ্যা বাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণ, সবটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। দেখি আমাদের সঙ্গে আলোচনায় আজকে কারা রয়েছেন। বিশ্বে মৃত্যু 32 লক্ষ পার। শুরু করছি ফেস অফ লকডাউনের লাগাম পর্ব 1। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর দেবাশিস নন্দী। আমরা স্বাগত জানাই ডাক্তারবাবুকে। আমাদের সঙ্গে রয়েছে, নমস্কার, ডক্টর অভিষেক কর্মকার। ডক্টর কর্মকার, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখার্জি, রাজনৈতিক বিশ্লেষক। সৌমিত্রবাবু নমস্কার। সৌমিত্রবাবু আমার ভীষণ পাড়ার মানুষ, কাছের মানুষ। লকডাউনে লাগাম পর্ব 1। আমি প্রথমেই ডক্টর দেবাশিস নন্দীর কাছে আসবো। ডক্টরেট দেবাশিস নন্দী, ডক্টরেট অভিষেক কর্মকার। আমি প্রথমেই দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, লকডাউনের লাগাম সকাল থেকে যে চিত্র, লম্বা লাইন থেকে শুরু করে হাসপাতালে হাহাকার, ট্রেন বন্ধ, কিছু সমস্যা সার্বিকভাবে বলা যেতে পারে মেট্রো সংখ্যা কম। যে লকডাউনের পথে আমরা এগোবো কি এগোবো না দোলা চলেছিলাম, ধরে নেওয়া যাক সেই লকডাউনের পথে প্রথম পদক্ষেপটা হয়ে গেছে। সামগ্রিক পরিস্থিতি কি বলছে দেবাশিস বাবু? লকডাউন তো সেভাবে হয়নি, এটা সেমি লকডাউন বলা যেতে পারে, বা কিছু সরকারি নির্দেশিকা বা অ্যাডভাইজারি বলা যেতে পারে, যে কোভিড পরিস্থিতি যেভাবে এগোচ্ছে সেই পরিস্থিতিকে লাগাম দেওয়ার জন্য সরকারের তরফ থেকে কিছুটা নিয়ন্ত্রণ করার পদক্ষেপ। তাও মানুষ, করোনা যেভাবে এগোচ্ছিল, মানুষ মানসিকভাবে প্রস্তুতি ছিল যে সরকার গঠিত হওয়ার পর নতুন সরকার হয়তো শীঘ্রই সেমি লকডাউনের পথে হাঁটবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। গতবার যেমন মানুষ মেন্টালি প্রিপেয়ার ছিল না, ওভার দ্য নাইট মানুষ এই সিদ্ধান্ত হওয়ার ফলে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল। এবার মানুষ কিছুটা মেন্টালি প্রিপেয়ার ছিল, বিশেষ করে অন্যান্য রাজ্য যেহেতু সেমি লকডাউনের পথে হেঁটেছে, বা 1 সপ্তাহ বাজার বন্ধ, বা বিমান চলাচল বা রেল চলাচল বা জনস্বাস্থ্য জন যে পরিবহন সেইগুলোর নিয়ন্ত্রণ, এগুলো মানুষ একটা অ্যাজাম্পশন ছিল মানুষের কাছে। সুতরাং মানুষ খুব একটা সমস্যা পড়বে না। সমস্যা পড়বে কারা? যারা ডেইলি প্যাসেঞ্জার, যারা ধরুন কিছু কিছু দূরে, ধর বনগাঁ থেকে, রানাঘাট থেকে বা বর্ধমান থেকে যারা কলকাতায় বিভিন্ন অফিসে আসেন, তাদের পক্ষে সমস্যা হবে। কারণ আমার এই বিষয়ে যুক্তিটা হচ্ছে এরকম, যদি সম্পূর্ণ প্রকার ট্রেন বন্ধ না করে যদি কিছু 30% বা 40% ট্রেন চলতো, তাহলে সমস্যাটা কিছুটা কমতো। কারণ হচ্ছে এই লোকগুলো যারা সরকারি কর্মচারী বা বিভিন্ন প্রাইভেট ফার্মে চাকরি করেন, কলকাতা সংলগ্ন এলাকায় আসেন, তারা কিন্তু বাসে করে আসবেন বা ভিড় শাটল ট্যাক্সিতে আসবেন, ফলে সেখানে কিন্তু অতি সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। ফলে ট্রেনের সংখ্যা কমিয়ে বা যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করে যদি করোনাবিধি মেনে বিষয়টি করতো, আমার মনে হয় ভালো হতো। কারণ সকলের পক্ষে গাড়ি করে ওই বনগাঁ থেকে, বর্ধমান থেকে, কৃষ্ণনগর থেকে টেলিভিশন জারি করা সম্ভব নয়। এতে যেই কর্মক্ষেত্রগুলোতে চাকরি করে সেখানে সার্ভিস ব্যাহত হবে, পাশাপাশি যারা ডেলি প্যাসেঞ্জারি গুলো যাদের জনস্বাস্থ্য নিয়েও সংকট হতে পারে আগামী দিনে। যেটা করতে পারতো সরকার, সেটা হচ্ছে ইলেকশনের আগে থেকে কিছু কিছু ধাপে তদারকি সরকার, এখন তো বিশেষ করে সরকার পড়ে গিয়েছিল, পরে যেই প্রকার সরকারি হোক না, তারা সেই প্রতিটি অঞ্চলে যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, স্থানীয় স্বায়ত্ত শাসন রয়েছেন, তারা এলাকা ভিত্তিক এরকম নিয়ন্ত্রণ আরোপ করতে পারতো। তাহলে পরিস্থিতিটা এতটা ভয়াবহ হতো না। আরেকটি মুশকিল হবে এগুলো ট্রেনের যারা হকার, যারা ট্রেন স্টেশন, রেল স্টেশনের আশেপাশে বিভিন্ন ছোট ছোট দোকান দেয়, বা যারা দেখা যাচ্ছে প্রতিদিন শহরতলি থেকে মালপত্র বিক্রি করে কলকাতায়, বিভিন্ন পোস্টার সাজায়, তাদের জীবন জীবিকায়
গত বছর আমরা দেখেছিলাম পরিযায়ী শ্রমিক সমেত যারা ডেলি ওয়ার্কার তাদের সমস্যা। এবার সমস্যা হয়তো অতটা না হলেও কিন্তু সমস্যা কিছুটা হবে, কিন্তু অর্থনৈতিক অবনমন বা বিপর্যয়ের জন্য একটা আশঙ্কা থাকছে, পাশাপাশি থাকছে জনস্বাস্থ্য রক্ষা করার বিষয়টি। তুল্য মূল্য বিচরে এই দুটো মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? তাহলে অবশ্যই জনস্বাস্থ্য, কারণ মানুষ বেঁচে থাকলে অবশ্যই কর্মজীবিকা ফিরে আসবে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে গরিব মানুষগুলো খেতেই পায় না, করোনা হওয়ার আগেই তো তারা মরে যাবে, না খেতে পেয়ে মরে যাবে, বরং পেটে খাবার থাকলে করোনার সাথে লড়াই করতে পারতো। এটা কিন্তু একটা প্রশ্ন। সুতরাং সরকারের দায়িত্ব এখানে আরো জটিল, আরো মানে সরকারের দায়িত্ব আরো প্রবল, কারণ সেই মানুষগুলোর বাড়িতে রেশনিং এর মাধ্যমে খাবার পৌঁছে দিতে হবে এবং জরুরি পরিষেবা পৌঁছে দিতে হবে। সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ গতবারের অভিজ্ঞতা নিরিখে। সৌমিত্র বাবুর কাছে আসবো। সৌমিত্র বাবু, জীবন থাকলে জীবিকা, না জীবিকা থাকলে তবেই বাঁচবে জীবন? জীবন থাকলে তো জীবিকা বটেই, জীবন না থাকলে তো জীবিকা করা সম্ভব নয়। কিন্তু জীবিকা না থাকলে জীবন যদি না থাকে, আবার জীবন যদি না থাকে সেখানে জীবিকার করার কোনো সুযোগ আসছে না, তাহলে জীবন এবং জীবিকা একে অপরের পরিপূরক, এটা আমরা বলতে পারি। এবার আমি যে একটুখানি পুরনো জায়গা থেকে শুরু করি। গত বছর যখন লকডাউন শুরু হয়েছিল, এই লকডাউন পরিস্থিতি আসার জন্য দায়ী ছিল তিনটি সংগঠন, মানে তিনটি সংগঠনের, একটি হচ্ছে কেন্দ্রীয় সরকার, একটি হচ্ছে রাজ্য সরকার এবং একটি হচ্ছে দেশের আম জনতা বা জনসাধারণ। এই দ্বিতীয়বার যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি এটাকে লকডাউন বলতে পারবো না একজন আইনজীবী হিসেবে, লকডাউনের সংজ্ঞাটা আমি বলছি। এক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ যে করা হচ্ছে, প্রশাসনিক নিয়ন্ত্রণ এটাকে বলবো, এই প্রশাসনিক রেস্ট্রিকশনের জন্য দায়ী এবারে ওই গতবারের তিনজনের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ব্যর্থতা, জনসাধারণের বেপরোয়া চলাফেরা, মাস্ক ছাড়া চলাফেরা, অত্যন্ত ভাবে মিটিং মিছিল করা রাজনৈতিক নেতাদের মদতে উৎসাহে। শুধু কি তার জন্যই করোনা পশ্চিমবঙ্গে এত ব্যাপক আকার নিয়েছে? নিশ্চয়ই। পশ্চিমবঙ্গের ভোট, এই নির্বাচনের ঘটনা, নির্বাচনের প্রাসঙ্গিকতা অবশ্যই এই করোনা বাড়ার ক্ষেত্রে একটা প্রকৃষ্ট উদাহরণ। এর সঙ্গে যদি এই নির্বাচন না থাকতো তাহলে হয়তো এত ব্যাপক বা মহামারী আকার পশ্চিমবঙ্গে নিত না। কিন্তু আছড়ে যখন একবার ঢেউ পড়েছে মহারাষ্ট্র বা দিল্লিতে, সমস্ত অঙ্গরাজ্যে কিন্তু কম বেশি এর প্রভাব পড়বে। হয়তো যেখানে আমরা দেখছি এখন 17,000 18,000 দিনে হচ্ছে, সেটা গতবারের মতো আমরা দেখবো ওই 9-10 মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে 9-10ও তো গতবার লকডাউন করতে হয়েছিল। আমরা যদি একটু পেছনে যাই, গত বছর পশ্চিমবঙ্গ সরকার 23শে মার্চ ঘোষণা করেছিল লকডাউন, রাজ্যে লকডাউন, রাজ্যে লকডাউন। এটা কিন্তু লোকে বেসিক্যালি ভুল করে। প্রথম লকডাউনটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে 24 ট্রেনের কিছু ছিল না প্রথমে বলা, আমি আসছি। এরপরে ঠিক পরের দিন 24শে মার্চ থেকে 21 দিনের জন্য সমগ্র দেশব্যাপী লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একদিন পরেই লকডাউন ঘোষণা করলেন। এবং তার সঙ্গে কি ঘোষণা করলেন? তার সঙ্গে ঘোষণা করলেন যে সমগ্র লোকাল ট্রেন দেশব্যাপী এবং এক্সপ্রেস মেল ট্রেন সমস্ত বন্ধ থাকবে। কতদিনের জন্য বন্ধ থাকবে স্পেসিফিক্যালি কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। 25শে মার্চ থেকে 14ই এপ্রিল ছিল প্রথম ফেজ, স্পেসিফিক্যালি দিন বলে দেওয়া হয়েছে। ঠিক এভাবে যেমন এই ট্রেনটা গত বছর বন্ধ করেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার, অবশ্যই স্বীকার করতে হবে এই ট্রেন বন্ধের জন্য কিন্তু মমতা ব্যানার্জি প্রথম থেকে কিন্তু অনুরোধ করে আসছিলেন ট্রেন এবং বিদেশি প্লেন গুলো যাতে বিদেশিরা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে না পারে। এই অনুরোধটা কিন্তু সর্বাগ্রে অগ্রাহ্য হয়েছিল, এটাও কিন্তু গতবারে করোনা পারার কারণ। এরপর আমরা দেখলাম যে এই ফেজটা বাড়িয়ে দ্বিতীয় ফেজে 15ই এপ্রিল থেকে 3rd মে করা হলো 19 দিনের জন্য। তারপরে দেখলাম আবার এটাকে এক্সটেন্ড করা হলো, কারণ করোনা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। আবার তৃতীয় ফেজে দেখা গেল 4ঠা মে থেকে 17ই মে 14 দিনের জন্য।
প্রতিটা ফেজকে কিন্তু অল্প অল্প করে নেওয়া হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য, যদি কমে যায় কিন্তু বাস্তবে কখনো কমে না। কেন এটা কেন্দ্রীয় সরকার বুঝতে পারেননি? সাধারণ মানুষ বুঝতে পেরেছিল যে এটা, এই যে একটা ভাইরাস, এই ভাইরাসটা সাধারণ ভাইরাস নয়, জ্বরের ভাইরাস নয়, সর্দি কাশির ভাইরাস নয়। এই ভাইরাসটা মানুষের দেহে কি করে, মাল্টি অর্গান ফেলিওর করে দিচ্ছে। এই ভাইরাসটা শুধুমাত্র শরীরে স্পর্শেষ নয়, এটা এয়ারবর্ন, বাতাসেও কিন্তু ছড়াচ্ছে। এটা কিন্তু লোকে প্রথমে অনুভব করতে পারেনি, যবে অনুভব করেছে তারপর থেকে কিন্তু ওই মাথা ঢাকা বা হেড ক্যাপ ব্যবহারের জন্য মানুষ সতর্ক হয়েছে এবং সজাগ হয়েছে। এরপরে যদি চতুর্থ ফেজটা দেখি আমরা, 18 মে থেকে 3 জুন পর্যন্ত কিন্তু এই 14 দিনের জন্য করা হলো। এই যে পরপর ফেজে করা হলো লকডাউন, এবারে যেটা করা হলো সেটা প্রশাসনিক সম্পূর্ণরূপে একটা নিয়ন্ত্রণ। প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন বলছি? হোয়াট ইজ লকডাউন? লকডাউন বলতে সামগ্রিকভাবে কি বোঝায়? লকডাউন বলতে সামগ্রিকভাবে বোঝায় সমগ্র দেশ বা রাজ্যের প্রশাসনিক কাজকর্মকে সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া, শুধুমাত্র নির্ধারিত কিছু এমার্জেন্সি সার্ভিস, তার মধ্যে অফিস যাওয়া নয়, 50% যে অফিসের স্টাফেদের অ্যালাউ করা হয়েছে সেটাও নয়। কি কি থাকতে পারে? দমকলকে থাকতে হবে, আগুন লাগলে যদি বলে যাব না তাহলে তো মারাত্মক বিপদ হয়ে যাবে। তার সঙ্গে থাকতে পারে দুধ সরবরাহ থেকে যেগুলো এমার্জেন্সি সার্ভিস সেইগুলো থাকতে পারে, সংবাদপত্র, এটাও কিন্তু একটা এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। সুতরাং আমরা দেখছি যে এইবার যে লকডাউনের জন্য কি কি করা হয়েছে, খুব স্পেসিফিক্যালি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবারে যে নিয়ন্ত্রণটা প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গ সরকার করেছেন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে 4 লাখের ওপর চলে গেল, কিন্তু লকডাউন করার কোনো আগ্রহ দেখায় রাজ্যের নিজের ভেস্টেড ইন্টারেস্টে কিন্তু এই প্রশাসনিক নিয়ন্ত্রণটা করেছে। কি কি করেছে সকলেরই জানা হয়ে গেছে যে 14 দিনের জন্য লোকাল ট্রেন চলবে না, এটাও কিন্তু এক্সপেরিমেন্টাল। 6 মে থেকে, মানে আজ থেকে 19 মে পর্যন্ত চলবে না। তারপরে এটা আমি জানি বারে বারে এক্সটেনশন হবে, কারণ এত তাড়াতাড়ি কোভিডের প্রভাব যাবে না। বিমানে যাতায়াত করতে গেলে নেগেটিভ রিপোর্ট নিয়ে উঠতে হবে, খুব স্বাভাবিক, নাহলে এটা স্প্রেড করবে। রাজ্যের বাইরে থেকে কেউ এলে গতবারে যেটা করা হয়েছিল 14 দিনে কোয়ারেন্টাইন থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যে সরকারি ও মেট্রোতে 50% যাত্রী, যেটা সরকারি বাসেই কিন্তু ঠিকভাবে মানা হয়নি, বেসরকারি বাস তো মানার কোনো প্রশ্নই নেই। তারপরে হচ্ছে যে ব্যাংক 10টা থেকে 2টো অবধি খোলা থাকবে, গতবারও একইভাবে করা হয়েছে। গয়নার দোকান, যেটা সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে এই করোনার জন্য, সেটা হচ্ছে এই সোনার ব্যবসা, 12টা থেকে 3টে মাত্র খোলা থাকবে, যে সময় কিন্তু কাস্টমার পাওয়া যায় না। যেহেতু আমি এক সময় কিছু বড় এই গোল্ড কোম্পানি, আমি লিগাল অ্যাডভাইজার ছিলাম, আমি জানি যে এই সময়টা কিন্তু পারচেজিং টাইম নয়, পারচেজিং টাইম হচ্ছে বিকেল 5টা থেকে রাত 9টা অবধি। এরপরে রাজনৈতিক সামাজিক সমস্ত জমায়েত বন্ধ, খুব ভালো কথা, কিন্তু এই রাজনৈতিক জমায়েতটা কেন কলকাতা হাইকোর্টকে ইন্টারফেয়ার করার আগে বন্ধ করা হলো না, নির্বাচন চলাকালীন? যদি এই বোধোদয়টা পশ্চিমবঙ্গ সরকারের হতো, তাহলে অন্তত এই পশ্চিমবঙ্গ সরকার ক্রেডিটটা নিতে পারতেন যে আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি, আমরা কিন্তু কোন রকম রাজনৈতিক জমায়েত করছি না। আজকে যেখানে বলতে গেলে সংযুক্ত মোর্চা একটা সিট পেয়েছে, কিন্তু সত্যিটাকেই তো স্বীকার করতে হবে, সংযুক্ত মোর্চা কিন্তু অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল আমরা কোন রকম বড় রাজনৈতিক সভা করব না। এক্ষেত্রে হয়তো অনেকেই তৃণমূল বা বিজেপির যারা আছেন তারা হয়তো আমাকে বলবেন যে আমি এখানে কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি বা বামফ্রন্টের করছি, তাতে আমার কিছু এসে যায় না। আমরা রাজনৈতিক বিশ্লেষক 3 জন এখানে আছি, আমরা বাস্তবটাকে তুলে ধরে প্রত্যেকের নেগেটিভ দিকটা আনবো, পজিটিভ দিকটাও আনবো। এরপরে বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠানে, শ্রাদ্ধ বাড়িতে 50 জনের বেশি জমায়েত নয়। আগের দিনই আপনাকে বলেছিলাম জিনা, একটি বিয়ে বাড়িতে গেছিলাম, 150 লোক দেখলাম, নিমন্ত্রিত ছিল অনেক। তাহলে 150 লোক যদি হয় করোনার মধ্যে, কোথায় পুলিশ প্রশাসন? কোথায় পুলিশ প্রশাসন? কোন চেকিং আছে যে কতজন করে নিয়ন্ত্রণের বাইরে কতজন করে সেখানে আসছে? আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম অত ভিড়ের মধ্যে থেকে। তারপরে দেখা যাচ্ছে যে টেলিকম, বিদ্যুৎ, দমকল এগুলোকে ছাড় দিয়েছে, হোম ডেলিভারি ছাড় দিয়েছে, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর একটা হচ্ছে বিমান, দূরপাল্লার ট্রেনে বা রাজ্যের বাইরে থেকে এলে 72 ঘন্টা আগে করা কোভিডের RT-PCR পরীক্ষা করে রিপোর্ট আনতে হবে, ও কোভিড পজিটিভ ধরা পড়লে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সামগ্রিকভাবে এইগুলো লকডাউন করার আগের পরিস্থিতি। গতবার কেন সরাসরি লকডাউন করা হয়েছিল, এবারে কেন করা হলো না?
এখানে আমি বলি জি না, গত বছরে লকডাউন করার তিক্ত অভিজ্ঞতা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের আছে। যে 10 লাখ পরিযায়ী শ্রমিক নৃশংসভাবে তারা মানসিক অত্যাচারের সম্মুখীন হয়েছিল, তাদের ট্রেনের টিকিটটা পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিন্তু আদায় করেছিল। বা তারা আপনি জানেন যে বাচ্চা ঘুমোচ্ছে, মা সেই পিঠে ব্যাগ নিয়ে টানতে 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 উত্তরপ্রদেশের একটা হাইওয়ে দিয়ে কিন্তু যাচ্ছে, আমরা দেখেছি, একটা মানে অমানবিক ঘটনা। সেই কারণেই কিন্তু এবারে লকডাউনের রাস্তায় সরাসরি যাচ্ছে না, কারণ জানে যে অবশ্যই জীবন এবং জীবিকা একে অপরের পরিপূরক। জীবন না থাকলে জীবিকা করা যায় না, আবার জীবিকা করার জন্য জীবনের প্রয়োজন হয়। আমার মনে হয় যদি পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যায়, তখন কিন্তু আবার লকডাউনের পথে আসতে বাধ্য হবেন। কারণ লকডাউন মানেই হচ্ছে সামগ্রিকভাবে যেগুলো বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক বিধিনিষেধ, এর সঙ্গে সরাসরি অফিসের 50% যেটা বন্ধ করা হবে। আর এই যে প্রাইভেট ফার্মে 50% কে দেখছেন? সরকার দেখবেন গিয়ে কোন কোন প্রাইভেট ফার্মে কত পার্সেন্ট আছে। বাস যদি 50%ও চলে তাতেও কম লোক যাবে? তাতেও কি কম লোক যাবে? তাতেও তো প্রচুর লোক যাবে। এবং আপনি আমি যারা মফস্বলে থাকি তাদের কত কষ্ট করে কলকাতা পৌঁছয় বলুন তো, আমরা জানি, ভীষণভাবে জানি। এর সঙ্গে আর একটা জিনিস হচ্ছে, এই যে এত কিছু কড়াকড়ি আছে না, বজ্র আটুনি ফসকা গেরো, এটা সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কিনা জি না, দেখার কিন্তু কোন রকম ভাবে তৎপরতা গত বছর দেখা যায়নি। মাস্ক নেই, কান ধরো, ওঠো বসো, এটা কি শাস্তি? আমি এটা কি শাস্তি? বারাসাত বারুইপুর একটা ছবি আমি পিসিআর কে তৈরি রাখতে বলবো। আজকের বিভিন্ন জায়গার ছবি, বাসে ওঠার সময় যা ভিড়, যা ঠেলাঠেলি, কোথায় দূরত্ব বিধি? প্রশ্নটা কি করে হবে? 50% বাস, 50% বাসে যদি প্রাইভেট ফার্মে সবাইকে যেতে হবে। মালিক বলে দিয়েছে যে আমি কিন্তু রোস্টার ডিউটি করতে পারবো না, কারণ আমি প্রাইভেট ফার্ম সরকারের কোনো রকম সাহায্য পাই না। পরিষ্কার কথা, নালে চাকরি চলে যাবে। আমি একজন আইনজীবী, গত 2 বছর ধরে আমাদের কোর্ট চলছে না। গত 2 বছর ধরে হাইকোর্ট পুরো ভার্চুয়ালি চলছে। সুতরাং সামগ্রিকভাবে এই করোনা পরিস্থিতির কারণে প্রশাসনিক নিয়ন্ত্রণ হয়েছে, এটাকে আমি লকডাউন এখনো বলতে পারছি না। একেবারেই প্রশাসনিক নিয়ন্ত্রণ হচ্ছে, এখনো পর্যন্ত লকডাউন বলা যাচ্ছে না। মানে যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে মানুষকে বাঁচাবার চেষ্টা চলছে প্রত্যেকটা মুহূর্তে, এবং সেই চেষ্টাতেই শামিল হচ্ছি আমরা প্রত্যেকে। আমি একটুখানি আমার পিসিআর কে বলবো যদি একটু তৈরি করে রাখা যায় বারাসাত এবং বারুইপুরের যে রুটের যে বাসের ছবিটা, সেটা আমরা একটু দেখতে চাইবো। অভিষেক কর্মকার, অভিষেক বাবুর কাছে আসবো। অভিষেক বাবু, লকডাউনের লাগাম কতটা টানা সম্ভব হবে বলে মনে হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? পর্ব 1 সবে মাত্র প্রথম পর্ব শুরু হয়েছে, কতটা লাগাম কতটা নিয়ন্ত্রণে থাকবে? ইতিমধ্যেই কিন্তু খুব বিভিন্ন জায়গায়, বিশেষত লোকাল ট্রেন নিয়ে, আবারও বলছি, বিশেষত লোকাল ট্রেন নিয়ে দেখুন প্রথমে যে কথাটা বলার সেটা হচ্ছে, এটাকে আমিও আমার পূর্ববর্তী বক্তার সঙ্গে সৌমিত্র বাবুর সঙ্গে একদমই একমত যে এটা কিন্তু কোনোভাবেই লকডাউন নয়। লকডাউন বলতে কমপ্লিট লকডাউনকে বোঝায়। এটা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রেস্ট্রিকশন রয়েছে যাতে করে কিছুটা লাগাম টানা যায়। সেই লাগাম টানানোর একটা প্রচেষ্টা, বা বলা যেতে পারে সরকারের কাছে এই মুহূর্তে একদম একদিনের সরকার। গতকালকে সরকার শপথ গ্রহণ করেছেন। এই একদিনের সরকারের কাছে এর থেকে বড় সিদ্ধান্ত এই মুহূর্তে হয়তো নেওয়ার ডিসটাও তিনি নেননি। অভিষেক বাবু, আগাম লকডাউনের ইঙ্গিত কি, মানে প্রাক লকডাউন কি? দেখুন, যদি সেটা আগাম লকডাউনের ইঙ্গিত হয় তাহলেও সেটা আমি বলবো যে উল্টো দিকে ঘুরছে, কেননা এটা সঠিক সিদ্ধান্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ হচ্ছে এইটা যে ধরনের ভাইরাস এবং এর গত 1 বছর ধরে যা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এই ভাইরাসের সঙ্গে ডিল করার, তাতে এইটুকু বলতে পারি এটা উল্টো এটা তাহলে এই যে রেস্ট্রিকশন হয়েছে এটা কোনো ফলদায়ী কোনো নীতি বলে এটা খুব একটা ভালো ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে দেখুন, কমপ্লিট লকডাউন হওয়ার পর কিছুটা পরিমাণ আমার ইনফেকশন বা এটার যে সিভিয়ারিটি সেটা কিছুটা পরিমাণ, মানে যে হারে এটা বাড়ছে তার রেটটা কিছুটা লাগাম টানার পর তারপরে তার সেকেন্ড ফেজ বা থার্ড ফেজে এইরকম রেস্ট্রিকশন আনা যায় যে হ্যাঁ ঠিক আছে, আমার কমপ্লিট লকডাউন আমি 21 দিন করেছি, 1 মাস করেছি, সেই কমপ্লিট লকডাউনে আমার এই এতটা গ্রাফ নেমে গেছে, পিক নেমে গেছে, এরপরে আমি ধাপে ধাপে খুলবো। সেক্ষেত্রে এই ধরনের লাগাম, যেটাকে রেস্ট্রিকশন বলা হচ্ছে, এই ধরনের রেস্ট্রিকশন জারি করে ধাপে কমপ্লিট মার্কেট খোলা যাচ্ছে। যেটাকে আমরা আগের বারে দেখেছি যে আনলক 1, আনলক 2, এইভাবে আমরা দেখেছি যে ধীরে ধীরে একটা করে সেক্টর খুলেছে।
সব থেকে প্রথমের দিকে কিছু কিছু জরুরি পরিষেবা, তারপরে সেমি জরুরি, তারপরে আস্তে আস্তে শপিং মল, সিনেমা হল ইত্যাদি ইত্যাদি খুললো। সেটা কিন্তু খোলার জায়গাটাতে এইভাবে ফেজ বাই ফেজ খোলা যায়, কিন্তু প্রথমে লকডাউন জারি করার ক্ষেত্রে এরকম কিছু কিছু রেস্ট্রিকশন জারি করে এই সেকেন্ড ওয়েভকে আটকানো যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কেননা দেখুন, আপনি ট্রেন বন্ধ করলেন, যে ট্রেনের কথা বারবার আসছে, আপনি লোকাল ট্রেন বন্ধ করলেন, কিন্তু শুধুমাত্র লোকাল ট্রেন বন্ধ করলেন, কিন্তু দেবাশিস বাবুও বললেন যে বাসে প্রচুর ভিড় হচ্ছে, বা মফস্বলের লোকজন যাবে কি করে? কর্মস্থল তো খোলা আছে, আমার অফিস খোলা আছে 50% হাজিরা থাকলেও, সেটা শুধুমাত্র সরকারি ক্ষেত্রে, কিন্তু আমার বাসে বা অন্যান্য গাড়ি ভাড়া করে যারা যাচ্ছেন কোনো রকমে তার কর্মস্থলে পৌঁছাচ্ছেন, সেটা কিন্তু তিনি তার জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন। আবার দেখুন, উল্টো চিত্রটা যদি দেখি, যে কমপ্লিট লকডাউনেও এই মুহূর্তে কেন করা হলো না, সেই নিয়ে আমরা যদি খুব বেশি অভিযোগ করি তাহলে সেটাও ঠিক হবে না। কারণ একদিনের সরকার, এখনই যদি এটার জন্য একটা কমপ্লিট লকডাউনের জন্য যে প্রিপারেশন লাগে, একটা কমপ্লিট একটা প্রিপারেশন লাগে, সেই প্রিপারেশনটা হঠাৎ করে লকডাউন করে দিলে কি অবস্থা হয় আমরা আগেবারে পরিযায়ী শ্রমিকের বেলায় দেখেছি, যে তাদের যে প্যাথেটিক তথ্যটা আসেনি, আমি এটাই বলতে যাচ্ছিলাম, এরপর তো সেই তথ্যটা উঠে আসবে পরিযায়ী শ্রমিক। হ্যাঁ ইয়েস, হ্যাঁ, যদিও পরিযায়ী কথাটাতে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে, কিন্তু ওই টার্মটাই আগেবারে বাজওয়ার্ড হয়ে গেছিল, সেই জন্য ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উইদাউট প্রিপারেশন যদি আমি কমপ্লিট লকডাউনে যাই, তাহলে সেটা আরো ডিজাস্টারাস হতে পারে, যে ডিজাস্টার চিত্র কিন্তু আমরা বারবার দেখেছি। এখন দেখুন, তিনটে বিষয় সৌমিত্রবাবু বলেছেন, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা ইলেকশন কমিশন। গুরুত্বপূর্ণ ঘোষণা, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হলো। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস, ঈদের আগে পাওয়া যাবে বোনাস। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস, বেসিক ডিএ মিলিয়ে বেতন 36,000 হলে মিলবে বোনাস 4,000 টাকা। বেসিক ডিএ মিলিয়ে বেতন 45,000 হলে মিলবে বোনাস 12,000 টাকা। অবসরপ্রাপ্তদের বেসিক ডিএ মিলিয়ে বেতন 31,000 হলে এক্স গ্রাসিয়া জানিয়ে দেওয়া হলো 2,500 টাকা এক্স গ্রাসিয়া পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের বড় ঘোষণা, 27 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবরের মধ্যে মিলবে অ্যাডহক বোনাস। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ঈদের আগেই অ্যাডহক বোনাসের ঘোষণা রাজ্য সরকারের। হ্যাঁ দাদা বলুন। সাধারণ মানুষের 50% উপস্থিতি, মানুষের টাকা নেই, যেতে আসতে ব্রেক জার্নি, অ্যাডহক বোনাস, রাজ্য সরকারের কোষাগার নাকি একেবারে শূন্য। অথচ আপনি ভাবুন, রেল কর্মচারীদের জন্য বিশেষ ট্রেন, যাদের রেলের মিনিমাম মাইনে শুরু হচ্ছে আমি ধরে নিচ্ছি 17 থেকে 18,000 বেসিক পে, তাদের জন্য বিশেষ ট্রেন। আমি ধরে নিচ্ছি চন্দননগর বা বর্ধমান বা ব্যান্ডেল বা কাটোয়া বা তারকেশ্বর, আমি জানি না, সেই জায়গা থেকে হাওড়া আসতে রেলের কর্মচারী মাইনেও কাটছে না, ট্রেনেও তারা যাতায়াত করছেন। যাদের মাইনে 5,000 টাকা, তাকে লঞ্চে করে, বাসে করে, অটো, টোটো আরো সবকিছু করে আসতে হচ্ছে। উপরন্ত 50%। আমি এইটাই আমি ইন্ডিকেট করছিলাম, আমি ঠিক এটাই ইন্ডিকেট করছিলাম যে এটার জন্য যে প্রিপারেশনটা দরকার, যে চিন্তা ভাবনাগুলো দরকার, সেটা একদিনের মাত্র সরকারের কাছে সেদিনই শপথ করে সেদিনই সন্ধ্যেবেলা উনি ঘোষণা করেছেন, সেটা হয়তো একটু বেশি আশা করা হয়ে যাবে। কিন্তু সত্যি করি তাই, এগুলো অত্যন্ত টেকনিক্যাল ব্যাপার, এগুলো ভাবা দরকার। এগুলো যদি না ভাবা হয়, তাহলে আপনি ঠিক যেটা বললেন যে বিশেষ ট্রেনেরও ব্যবস্থা থাকছে, কিন্তু অন্যদিকে যার 5,000 টাকা বেতন, সে লঞ্চে করে বা সে তার পার্সোনাল, তাকে কয়েকজনকে গাড়ি করে পর্যন্ত যেতে হচ্ছে। এইটা কিন্তু 50% খরচ হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা সৌমিত্রবাবু রেজ করেছেন, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর কিন্তু এই ব্যাপারটাই টোটালি আনকম্প্রোমাইজিং একটা অ্যাটিটিউড বজায় রাখছে। আইদার তুমি চাকরি ছেড়ে দাও অথবা এলে তোমাকে আসতে হবে, আই এম নট গোইং টু মেক এনি রোটেশনাল সিস্টেম। এইটা কিন্তু এই প্রাইভেট সেক্টরের সঙ্গে, মানে এই ঘটনা যে ঘটতে পারে গত বছর লকডাউন থেকে হয়েছে, এ নিয়ে কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। দেখুন আমার দরজায় করে আই সর্ট ইট আউট, এরকম কোনো আগ্রহ কিন্তু নেই উপরন্তু, নিজের ঘর গোছাতে। দেখুন, কোভিড ডিল করতে গিয়ে, কোভিডের এগেইনস্টে ফাইট করতে গিয়ে, ধরুন আমার বাড়িতে 4টে দরজা আছে, আমি একটি দরজা কমপ্লিটলি বন্ধ করে দিলাম, মানে ট্রেনটাকে বন্ধ করে দিলাম, কিন্তু বাকি দরজাগুলো দিয়ে আমি খুলে রাখলাম, মানে আমি সেমি ওয়েতেই খুলে রাখলাম, সেটা কিন্তু মানে দ্যাট ইজ ইকুয়ালি ডিজাস্ট্রাস। মানে এক্ষেত্রে আমি মনে করি না, এটা হয়তো এর রেটটা, হ্যাঁ, এটা সামান্য হয়তো একটু হেরফের হবে পরিসংখ্যানের ডেটাতে পিকে, কিন্তু আলটিমেটলি কোভিডের বিরুদ্ধে লড়াই করার এটা কোনো সায়েন্টিফিক সলিউশন নয়। এক, দুই হচ্ছে, আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা রেজ করতে চাই এখানে, সেটা হচ্ছে দেখুন,
গত বছর 23শে মার্চের কথা উল্লেখ করলেন আমার পূর্ববর্তী বক্তা, যে প্রথম যেদিন ঘোষণা হয়েছিল। দেখুন ভেবে সেই দিন থেকে আজকে মে মাস চলছে, পুরো 1 বছর। আমি বলছি ট্যানজিবল একদম হেলথ ইনফ্রাস্ট্রাকচারে কি ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের তো এটা ফোকাস এরিয়া থাকা উচিত ছিল। কোভিড আমাদের যে শিক্ষা দিয়ে গেল, whether it is central government or it is state government, both government should have taken lesson from the disaster. আমি এই কথাটা বলতে চাই যে গত 1 বছরে হেলথ ইনফ্রাস্ট্রাকচার উল্টে কি দেখা গেল? উল্টে দেখা গেল এখন যখন প্রতিদিন 4 লক্ষের বেশি ইনফেকশন হচ্ছে, 4 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে কিন্তু এখন অ্যাকিউট ক্রাইসিস অফ অক্সিজেন দেখা যাচ্ছে, অ্যাকিউট ক্রাইসিস অফ বেড দেখা যাচ্ছে। মানুষ হন্যে হয়ে ঘুরছে কি করে বেড পাবো। আমার কাছে এরকমও তথ্য আসছে, আমরা জানতে পাচ্ছি যে বেড নেই, বেড একটা ফোল্ডিং খাটের মতো বেড কিনে এনে, মফস্বলের নার্সিংহোম গুলোর কথা বলছি, বেড কিনে এনে যে ঘরটা হয়তো রান্নার জন্য ব্যবহার করতো, তার একটা কোণে একটা পেশেন্ট রেখে দিয়েছে, তার একটা কোণে দুটো পরপর বেড রেখে দিয়েছে, যে বেডটা হচ্ছে কিনে নিয়ে আসছে 1500-2000 টাকা দিয়ে আর রেখে দিচ্ছে এইভাবে, এবং একটা অক্সিজেন সিলিন্ডার দাঁড় করিয়ে দিয়ে কোনো রকমের পেশেন্টটাকে একটা লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, আমি সেটা করতে কোনো, কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল, আমার হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমার তো আগের জায়গা থেকে লেসন নেওয়া উচিত ছিল, এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচারে সব থেকে বেশি আমার ইনভেস্ট করা উচিত ছিল, যে আমার কিভাবে আমি যতটা দ্রুত সম্ভব আমি প্যান্ডেমিকের সঙ্গে মোকাবিলা করতে পারি। কিন্তু সেটা আমি সেখানটায় কিন্তু আমরা খুব বেশি সফল হয়েছি বলে আমি মনে করি না। আমি এখানে আবার বলি যে এই ধরনের প্রোগ্রামে কথা বলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা সত্যি, যেটা সৌমিত্র বাবুও বললেন, যেটা সত্যি সেটাকে সামনে তুলে ধরাই আমাদের কাজ। সেটা কিন্তু কোনো দলের হয়ে বা কোনো দলের বিপক্ষে গিয়ে কাউকে সমালোচনা করার উদ্দেশ্যে নয়। প্রকৃত চিত্রটাকে যদি তুলতে হয় তাহলে আমি বলবো এখানে উভয় সরকারের পক্ষেই কিন্তু একটা অ্যাকিউট লেভেল অফ হচ্ছে যে এখানে আমরা একটা উদাসীনতা, একটা ইনডিফারেন্স দেখেছি। যে পরিমাণ স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচারে যেটা মানে ব্যয় করার কথা ছিল বা যে মনোযোগ দেওয়ার কথা ছিল, সেই জায়গায় কিন্তু একটু লেখনা না হলে আজকে এই পরিস্থিতি হতো না। কারণ বিজ্ঞানীরা, ডক্টররা, গবেষকরা বহু আগে থেকে বলে আসছে যে সেকেন্ড ওয়েভ হচ্ছে, আসছে, দিস ইজ নকিং অন ইউর। শুধুমাত্র সেকেন্ড ওয়েভ কেন, এখন আবার থার্ড ওয়েভ আসারও একটা কথা কিন্তু আজকেই আমি পড়েছি, দেখলাম যে একটা থার্ড ওয়েভ ইজ ইজ ইনএভিটেবল। এখন যদি আমরা এখান থেকে না শিক্ষা নিই এবং তারপরে জন্য যদি আমরা না ব্যবস্থা নিই, দেখুন ডিসেম্বর মাসে যখন পিক ডাউন ছিল, আমি দুটো তথ্য দিই এখানে। ডিসেম্বর মাসে পিক যখন একদম ডাউন ছিল, জানুয়ারি মাসে একদম কম ছিল, মানুষ মাস্ক পরা ছেড়ে দিয়েছিল, ঠিক যেমন যে দেয়ার ইজ নাথিং কল কোভিড বলে কিছু নেই, এইভাবে মানুষ রাস্তায় ঘাটে বেরিয়েছে। সেই সময়কার কথা বলছি, ডিসেম্বর জানুয়ারি, সেই সময় আমাদের যে রেমডেসিভির, যেটা সব ভারতীয় নিউজ পেপারে, যে রেমডেসিভির সেই সময় এত বেশি, মানে এটা তো একদম জীবনদায়ী একটা ওষুধ রেমডেসিভির, সেটার আজকের দিনে ভীষণ ক্রাইসিস। অথচ সেই সময় এত বেশি হয়ে গেছিল যে তার যে টিউবগুলো, যে শিশিগুলো যেগুলোতে এটা স্টোর করে রাখা হয়, সেটা ডিসপোজ করতে হয়েছে, এত বেশি এক্সট্রা ছিল, কেননা বাজারে ডিমান্ড ছিল না। এইরকম পরিস্থিতি, মানে হাজারে হাজারে ডিসপোজ করতে হয়েছে। আজকে সেখানে রেমডেসিভিরের যারা কর্ণধার, তারা মানে তৈরি করার তারা বলছেন যে না, এটা এখন সময় লাগবে, পুরোপুরি মার্কেটে আসতে এখনো 14 দিন সময় লাগবে। রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন রেমডেসিভির এবং টসিলিজুমাব শুধুমাত্র সরকারি বেসরকারি হাসপাতালেই দেওয়া যাবে, যেহেতু ক্রিটিক্যাল ওষুধ কোনোভাবে চিকিৎসক বা দোকানে দেওয়া যাবে না, কড়া নির্দেশে দেওয়া যাবে না। এবং সেই সময় র্যাম্প্যান্ট হারে বাইরে গেছে, বাইরে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন দেশকে, আমি বলছি, আমি আমার সমস্যা মেটানোর জন্য সেকেন্ড ওয়েভ, যেখানে অলরেডি একটা ইমিনেন্ট একটা পরিস্থিতি ছিল যে সেকেন্ড ওয়েভ আসছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কিন্তু এইগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, যেগুলো নেওয়া উচিত ছিল। আজকে মানুষ যে সাফারটা করছে, এটার জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউ পুরোপুরি দায় এড়াতে পারে না। আর ইলেকশন কমিশনের যে কথাটা, দেখুন ইলেকশন কমিশনের প্রাইমারি ডিউটি হচ্ছে, একদম প্রাইমারি ডিউটি হচ্ছে ফেয়ার ওয়েতে ইলেকশন কন্ডাক্ট করা, এটা তার প্রাইমারি ডিউটি। কোভিড আটকানো ইলেকশন, হ্যাঁ, কোভিড আটকানো ইলেকশন কমিশনের ডিউটি নয়। এখন ইলেকশন কমিশন হয়ে গেছে সব টার্গেট, সহজেই বলে দেওয়া হচ্ছে যে ইলেকশন কমিশনের জন্য আজকে, হ্যাঁ আমি বলছি ইলেকশন কমিশনের যে এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা পিলার, একটা ইনস্টিটিউশন,
তার ইনস্টিটিউশনাল যে দায়ভার সেও এড়াতে পারে না, কিন্তু তার থেকে অনেক বেশি দায় হচ্ছে বোধ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে এইরকম জমায়েত নিয়ে আগে আমরা বিভিন্ন জায়গায় বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি যে এইরকম জনসভার কি দরকার, সবকিছুই যখন অনলাইনে হচ্ছে, স্কুল কলেজের ক্লাসটা পর্যন্ত, পরীক্ষাটা পর্যন্ত অনলাইনে করা যাচ্ছে, তাহলে কেন প্রচারটা অনলাইনে করা যাবে না? প্রচারের সময়, রোড শোর সময় লক্ষ লক্ষ লোক ভিড় করেছে, কোনো মাস্ক নেই, কোনো ফিজিক্যাল ডিস্টেন্স নেই, কিচ্ছু মেনটেন করা হয়নি, অথচ সবাই সব জানতো। এমন নয় এখন দায় এড়ানোর একটা প্রক্রিয়া চলছে, ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, এটা তো দায় এড়ানোর প্রক্রিয়ার মাঝখানে আপনি দেখুন ক্রমাগত বাড়ছে হিংসার ঘটনা। আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের 4 জন প্রতিনিধি দল এসেছেন, মানে ক্রমাগত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিছুতেই আর করোনার মোকাবেলা করা যাচ্ছে না। রাজনীতি করোনার মাঝখানে প্রত্যেকটা মুহূর্তে চলে আসছে এবং টিকা নিয়ে যে সত্য, সেখানে ভারতের পাশে আমেরিকা দাঁড়াবে এই কথা ঘোষণা হওয়ার পর সেটা নিয়ে উঠেছে মোটামুটি বিরোধীরা কথা বলতে শুরু করেছেন। কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে আমেরিকা, তারা জানিয়েছেন টিকা সত্য নিয়ে, কোভিড কখনো কাঁচামাল বা এবার টিকা তৈরির সত্য তুলে নেওয়া ইস্যুতে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে আমেরিকা এবং রীতিমতো সেটা নিয়েও শুরু সমালোচনা বা আলোচনা নিঃসন্দেহে। হ্যাঁ বলুন। দেখুন সমস্যা হচ্ছে স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ম্যাচিওর ডেমোক্রেসিতে পৌঁছাতে পারিনি। একদিকে ম্যাচিওর ডেমোক্রেসিতে এখনো পৌঁছাতে পারিনি, একদিকে করে এখন ভারতবর্ষে, আপনি বলুন তো। হ্যাঁ সেটাই বলছি, একদিকে জয়ের উল্লাস, সেখানে আমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে জয়ের উল্লাস, যেখানে আগে থেকে ইলেকশন কমিশন বলেছিল, অ্যাডভাইসারি দিয়েছিল যে কোনোভাবে বিজয় মিছিল করা যাবে না, তারপরেও আমরা দেখেছি খুব ফর্মাল। সবথেকে হতাশাজনক যখন এই বিজয় মিছিল হচ্ছে, রাজ্য সুপ্রিমো বা যাই হোক সুপ্রিমো বারবার করে বলছেন ওপর তলায় যে বিজয় মিছিল করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘোষণা ঘটনা, হ্যাঁ যেদিন ফলাফল এলো সেদিন বিকেলবেলা নিজে তিনি বললেন আমরা করব না, পরে ব্রিগেডে করব। তারপরেও যখন যাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় স্তর বাদ দিন, রাজ্য বাদ দিন, পঞ্চায়েত বা একেবারে যাকে বলবো রুট লেভেল নেতারা বলছেন দেখুন মানুষের আনন্দের বহিঃপ্রকাশ কি করে আমরা আটকাবো। হ্যাঁ আমি সেটাই বলছি, এটা তো পাশ কাটিয়ে যাওয়ার একটা ব্যাপার, এটাকে খুব কড়াভাবে এটাকে আটকানো উচিত ছিল। একদিকে বিজয় উল্লাস আর অন্যদিকে হার না মেনে নেওয়ার যে প্রবণতা, যেটা ডেমোক্রেসিতে অবশ্যই মানতে হবে, জনগণের রায় ভার্ডিক্টকে মানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি হিংসা করছে, জনগণের রায়কে মান্যতা দিন, আজকেই বলেছেন কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন। হ্যাঁ আমি সেই কথাই বলতে চাইছি যে একদিকে জনগণের রায় নিয়ে মানে অদম্য একটা উল্লাস, যেটা কোভিড পরিস্থিতিতে অবশ্যই অ্যাভয়েড করা উচিত ছিল, সেটা করেনি। অন্যদিকে হার না মানার যে প্রবণতা, যেটা ডেমোক্রেসিতে অবশ্যই জনগণের ভার্ডিক্টকে মেনে নেওয়া উচিত, মাথা নত করে মেনে নেওয়া উচিত, সেটা না মেনে উল্টে হিংসার যে পরিস্থিতি রাজ্য জুড়ে হচ্ছে, আমি এখানে অবশ্যই দুটো দলকেই আমি সমানভাবে দোষ দেবো। কারণ একটা হ্যাঁ এদিকে কি আমি মুখ্যমন্ত্রী কতটা তথ্য নিয়ে বলছেন, কতটা রাজনৈতিক কারণে বলছেন, তিনিও একটি রাজনৈতিক দল চালান, তাকে তার দলের কথা ভেবে কাজ করতে হয়, আমি সেটা তো মেনেই নিচ্ছি। কিন্তু from the supreme of the administration, হ্যাঁ আমি সেটাই বলছি যে হ্যাঁ এখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কার জন্য হিংসা হচ্ছে বা কার জন্য হচ্ছে না সেটা বড় কথা নয়, একদম কড়া পদক্ষেপ নিয়ে রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য সার্বিক শক্তি প্রয়োগ রাজ্যের তরফ থেকে এটা প্রয়োজন, এবং সেটা নিরপেক্ষভাবে শক্তি প্রয়োগ করা প্রয়োজন, এক। এবং দুই হচ্ছে কোভিড মোকাবিলার জন্য যে কোনো ধরনের জমায়েতকে খুব কড়াভাবে বন্ধ করা দরকার। আর আমি ওই যে কথাটা বললাম যে দরজা খুলে রেখে আর অন্যদিকে দরজা বন্ধ করছি, তাতে কি হচ্ছে যারা ট্রেনের যাত্রী ছিল তাদের অসুবিধা হচ্ছে ঠিক কথাই, কিন্তু অন্যদিকে 30% 40% ট্রেন চালানো যেত, যেটা দেবাশিস বাবুও বললেন যে কিছু পরিমাণ মানে যাদের পুরোপুরি ট্রেনের উপর নির্ভর, তাদের তো ট্রেন ছাড়া উপায় নেই যাতায়াতের, কমিউনিকেশন তো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, অথচ আমি অফিস খুলে রেখেছি। এইভাবে আমি বলছি আরেকটু রিথিঙ্ক করা, এবং এই যে রেস্ট্রিকশন, এটাকে লকডাউন না বলে এই রেস্ট্রিকশনটাকে আরেকটু সাইন্টিফিক ওয়েতে ভাবা দরকার, যাতে করে সর্বস্তরের মানুষ কোনো না কোনো ভাবে কেউ যাতে বঞ্চিত না হয়। কিন্তু আমি আবার বলছি এইগুলো হচ্ছে কমপ্লিট লকডাউনের পরে আনলক 1 আনলক 2 তে হতে পারে, যে আমি এই জায়গাগুলো থেকে রেস্ট্রিকশন রাখছি, এই জায়গাগুলো থেকে তুলে দিচ্ছি, এগুলো আনলকে হতে পারে, লকডাউনে এই জিনিসগুলো হতে পারে না। একেবারেই লকডাউনে এই জিনিসগুলো হতে পারে না, আনলকে হলে সেগুলো নিয়ে ভাবা যেতে পারতো। আমাদের আজকের এই আলোচনা লকডাউনের লাগাম, দেবাশিস বাবু রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল, আমি যেটা বললাম যে রাজ্য সরকারের এরকম একটা ঘোষণা, এবং সেখানে দাঁড়িয়ে আবার সেই কোথাও একটা প্রাধান্যের রাজনীতি হোক কিংবা করোনায় লাগাম লাগাবার একটা প্রয়াস
দেবাশিস, এই যে জায়গাটা তৈরি হচ্ছে এখন থেকে দাঁড়িয়ে 30% চালানো যেতে পারতো। এরপরে যেমন মেট্রোর সংখ্যা কিন্তু আরো কমেছে, আজকে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 50% মেট্রোর সংখ্যাটা আরো কমে গেল। 7টার মেট্রো আজকে চলেছে 7:30 থেকে, আগামীকাল চলবে 8টা থেকে। রাত 9:30টার মেট্রো হয়ে গেছিল 8:48, আগামীকাল থেকে 8:30টায় শেষ মেট্রো। ফলে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটা যে আস্তে আস্তে আমরা কি এবার তাহলে স্টেপ বাই স্টেপ ডাউন করতে করতে করোনার কমপ্লিট লকডাউনের দিকে এগোচ্ছি, সেটা কি একটু হলেও ফ্রুটফুল হবে? এই মুহূর্তে আমি একটি ছোট্ট আপডেট দিতে চাইবো, যদি আমরা খুব ভুল না করে থাকি এই মুহূর্তে দিনে আক্রান্ত 4,12,000, মহারাষ্ট্রে 58,000, দিল্লিতে 21,000, পশ্চিমবঙ্গে 18,102। প্রত্যেকটা মুহূর্তে কোভিড পরিস্থিতি কঠিন হচ্ছে। বাংলায় আক্রান্ত 18,102। ভারতব্যাপী গতকাল আক্রান্ত 3,82,000, আজ আক্রান্ত 4,12,000। গতকাল মৃত্যু 3,780, আজ মৃত্যু 3,980। কমার কোনো লক্ষণ নেই কিন্তু। দেবাশিস বাবু, সেকেন্ড ওয়েভের যে স্ট্রেনটা মানে বেশি শক্তিশালী হয়ে এসছে, সেটা তো করোনার আক্রান্তের সংখ্যা বাড়াবে, মৃত্যুর সংখ্যা বাড়াবে, কারণ এটা অনেক শক্তিশালী আমরা জানি, এবং এই ওয়েভটা অনেকটা লিঙ্গারিং করবে। এবং অভিষেক যেটা বললো থার্ড ওয়েভের কথা আমি শুনেছি, আমি বললাম এক জায়গায় থার্ড ওয়েভও আসতে পারে। এখন ওয়েভ তো করোনার মতো করে সে আক্রমণ করবে, কিন্তু আমরা কেন সচেতন হলাম না? অর্থাৎ দুই সরকার এবং নাগরিক সমাজ সবাইকে আমি সমানভাবে দায়ী করব। অর্থাৎ আমরা কি জানতাম না থ্রু মিডিয়া, থ্রু সোশ্যাল মিডিয়া, যে করোনা সারা বিশ্বকে কোন জায়গায় নামিয়ে এনেছে? অর্থাৎ সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গায় আমরা চলে এসেছিলাম। অর্থাৎ করোনা মনে হয় চলে গিয়ে, এবং চলে যাওয়ার যে মানে প্রবণতা, মানুষের মধ্যে ভাবার যে প্রবণতা, এটা আরো বাড়িয়েছে। এই যে অভিষেক যেটা বললো, সেই কথা সূত্র ধরে বলি যে ধাপে ধাপে যেই বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হয়েছে, বিভিন্ন সেক্টর খোলা হয়েছে, বিনোদনের মাধ্যমগুলো খোলা হয়েছে, জিম, শপিং মল, অনুষ্ঠান বাড়ির নিয়ন্ত্রণ কমানো হয়েছে, মানে আমন্ত্রিতদের নিয়ন্ত্রণ কমানো হয়েছে। এর ফলে মানুষ ভেবে গিয়েছিল হয়তো নর্মাল লাইফে চলে এসেছে, কিন্তু এই ইনফরমেশন কিন্তু তখন থেকে ছিল যে সেকেন্ড ওয়েভ ইউরোপে চলছে, আমেরিকাতে চলছে, বিভিন্ন জায়গায় রয়েছে। অর্থাৎ একদিকে জনগণের মধ্যে সচেতনতার অভাব, পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অনেকটা রিলাক্টেন্ট অ্যাটিটিউড নিয়েছিল। কারণ হচ্ছে এই ফার্স্ট ওয়েভের পরে দীর্ঘ যে সময়কাল, এই সময়কালে কিন্তু প্রয়োজনীয় যে ওষুধ এবং ভ্যাকসিন এবং অক্সিজেন মানে প্ল্যান্ট তৈরি করা বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্যে নেই, সেগুলো করা জরুরি হয়েছিল। সেগুলো না করে যেটা করা হয়েছে, যে যেই বিপুল সংখ্যক ভারতবর্ষের মানে পপুলেশন, মানে ভারতবর্ষের বিপুল সংখ্যক জনসংখ্যার দেশ ভারতবর্ষ, 1.4 বিলিয়ন, সেই জনসাধারণের জনস্বাস্থ্যের কথা না ভেবে বেশিরভাগ ওষুধ এবং মেডিকেল ইকুইপমেন্ট বাইরের দেশে রপ্তানি করা হয়েছে। এটা যদি একটি দিক বলি মানবিক কারণে করে হয়েছে, অবশ্যই সাহায্য করতে পারে, কিন্তু নিজের দেশের যোগানকে যদি সুনিশ্চিত না করে তাহলে তো সরকারের বিরুদ্ধে তীর উঠবেই। এবং তার জন্য আন্তর্জাতিক মহলে আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশের পত্রপত্রিকার সমালোচনা আমরা দেখতে পাই। আবার পাশাপাশি ভারতের খুব সহানুভূতি দেখতে পাই। তার জন্য বিভিন্ন দেশ সারা বিশ্ব থেকে, ছোট বড়, দরিদ্র ধনী, তারা সামর্থ্য মতো ভারতকে সাহায্য করেছে। অর্থাৎ করোনা যখন প্রথম ঢেউ দেখতে পাই, তখন ভারতের ভূমিকাটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল, যে ভারত সামর্থ্য মতো হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে শুরু করে অন্যান্য মানে মেডিকেল কিট সারা ভারত বিশ্ববাসীকে সরবরাহ করেছে এবং বিনামূল্যে দিয়েছে, এইড হিসাবে দিয়েছে। সাউথ ইস্ট এশিয়া, মানে মিডিল ইস্ট, আফ্রিকা, ইউরোপের দেশগুলোকেও দিয়েছে। এখন ভারত ওই যে স্যাটিসফ্যাকশনের লেভেলে চলে গিয়েছিল, অর্থাৎ যে সেন্ট্রাল যে অ্যাডমিনিস্ট্রেশন স্যাটিসফ্যাকশনের লেভেলে চলে গেছিল, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন স্যাটিসফ্যাকশন লেভেলে চলে গেছিল। এবং এর মধ্যে কি কাণ্ড হলো, যে নির্বাচনের সময় মানে ঘোষিত হওয়ার পর রাজনৈতিক দলগুলো মানে ঝাঁপিয়ে পড়লো নির্বাচনী প্রচারণায়। এখন রাজনৈতিক দলগুলো যারা পরিচালনা করেন, তারা কেউ ক্ষমতায় থাকেন, কেউ থাকেন না। যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকেন, তাদের একটা অংশ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে এক্সিকিউটিভ যেটাকে বলি। অর্থাৎ এখানে এক্সিকিউটিভ যে মানে পিলার, তার সাথে পলিটিক্যাল পিলার এক হয়ে গিয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে যখন প্রতিনিধিত্ব করেন কোনো নেতা বা নেত্রী, তখন তার কাছে গুরুত্বপূর্ণ থাকে ভোট কিভাবে পাবো, জনসমাগমের প্রশ্ন। যখন অ্যাডমিনিস্ট্রেটরের রোল প্লে করে, যেমন আমি যদি মমতা ব্যানার্জির কথা বলি, যখন তিনি তৃণমূলের নেত্রী হিসেবে প্রচারে যান, তার লক্ষ্য থাকে জনসমাগম করা। যখন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে মানে কোনো ডিক্লারেশন করেন, ভাবেন বা সিদ্ধান্ত নেন,
তিনি সারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নেন, তখন তার মধ্যে যে ইম্পার্সিয়ালিটিটা কাজ করে জনসভায় গেলে সেটা করে না। সেটা সমভাবে মানে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ঠিক তাই। সুতরাং এই যে বিগত 2-2.5 মাস ধরে যে প্রচারণা চললো এবং সেখানে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতা দেখতে পেলাম, এখন আবার নির্বাচন উত্তরকালে যেই মানে আমোদ প্রমোদ দেখতে পাচ্ছি, উল্লাস দেখতে পাচ্ছি, সংশ্লিষ্ট দলের নিষেধাজ্ঞা সত্ত্বেও মানে হাইকমান্ড মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে এগুলো উল্লাস এখন ঠিক নয়, বা দলের উচ্চ নেতৃবর্গ, তারপরেও দেখা যাচ্ছে স্থানীয় বা যারা লোকাল লিডার যারা তাদের কিছুটা মদতে মানে সমর্থকরা উল্লাসে মেতে উঠেছে। এই উল্লাসে মেতে ওঠার মধ্য দিয়ে যে করোনা ছড়াবে, পাশাপাশি যেটা হচ্ছে যে রাজনৈতিক হিংসা যখন করাচ্ছে, একটা মবকে কন্ট্রোল করার জন্য যখন পুলিশ যাচ্ছে কিংবা জনগণ প্রতিরোধ গড়ে তুলছে, সেই কন্ট্যাক্টও কিন্তু করোনা ছড়াচ্ছে। এবং এখন মানে রাজ্য সরকার এবং জনগণ দুই পক্ষকে যেটা করতে হবে, আমি কেন্দ্রীয় সরকার হিসেবে সরকার বলতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়কে বোঝাচ্ছি, যেটা করণীয় সেটা হচ্ছে এই সময়ে যে মানুষগুলো কাজ হারাবে, যারা ডেইলি লেবার, তাদের খাবার পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন যে ক্লাব, বিভিন্ন এনজিও, তাদের ভূমিকা পালন করতে হবে সরকারের পাশে থাকার জন্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পরস্পরকে দোষারোপ না করে যদি কাজ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় না গিয়ে, তাহলে মঙ্গল। কারণ আমরা দেখেছি গতবার করোনার সময় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা কম্পিটিশন চলছিল যে কোন রাজ্য সরকার কম তথ্য দিচ্ছিল, কিন্তু কত সংখ্যক লোক কম আক্রান্ত হচ্ছে সেই রাজ্যে। এবং আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমালোচনা উঠেছিল যে কম সংখ্যক তথ্য দিচ্ছে, যে সঠিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা কম, সেই তথ্য পৌঁছাচ্ছিল না, এই নিয়ে চাপানোদর হয়েছিল। পাশাপাশি হয়েছিল যে কেন্দ্রীয় সরকার কত পরিমাণ সাহায্য দিচ্ছে, রাজ্য সরকার জনগণের জন্য কত পরিমাণ সাহায্য দিচ্ছে, এবং রেশনিং কতদিন কন্টিনিউ করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আমি বলছি এই কম্পিটিশনে না গিয়ে, কারণ জনগণ কিন্তু ভারতের জনগণ, তারা নাগরিক, সেটা পশ্চিমবঙ্গের হোক, কর্ণাটকের হোক, কেরালার হোক। সুতরাং কেন্দ্রীয় সরকার যাতে পশ্চিমবঙ্গের জনগণ বলে ট্রিট না করে, অসমের জনগণ বলে ট্রিট না করে, আবার রাজ্য সরকারও পাশাপাশি বিজেপির ভোটার, তৃণমূলের ভোটার, কংগ্রেসের ভোটার বলে ট্রিট না করে। কারণ আমরা দেখেছি রাজ্যে বিভিন্ন যে সামাজিক প্রকল্পের টাকা যায় পঞ্চায়েতে এবং পুরসভায়, সেগুলো কিন্তু দলীয় সমর্থকদের প্রতি মানে অনুগত যারা দলীয় সমর্থক তাদেরকে দেওয়া হয়। এটা কিন্তু লেফট রেজিম, আমি একটা প্রজেক্ট করেছিলাম SIPND আন্ডারে, আমি দেখেছি তৃণমূল কংগ্রেস এবং লেফট দুই পঞ্চায়েত মানে আমি গিয়েছিলাম, দেখেছি তারা বলেছেন এখনো কিন্তু সেটা সত্যি। সুতরাং করোনা মানে এই পরিস্থিতিতে রেশনিং এর যে সিস্টেম, মেডিকেশনের যে সিস্টেম, সেখানে যদি ওরা হয় তাহলে মুশকিল। আবার যদি কেন্দ্রীয় সরকারে বলে এটা পশ্চিমবঙ্গের জনগণ, এটা উত্তরপ্রদেশের জনগণ, এদেরকে বেশি দেবো, এদেরকে কম দেবো, তাহলে কিন্তু এর থেকে বড় মূর্খামি হবে না। সুতরাং জনস্বাস্থ্যের প্রশ্নে কোনো পলিটিক্স নয়, অ্যাপলিটিক্যাল ওয়েতে, এবং এটা আমি মনে করি যে মানে খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং উইথ এ হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ। অর্থাৎ গতবার হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচটা দেখতে পাই না, করা হতে গিয়ে সেটা মানে পরিযায়ী শ্রমিকদের যে দুরবস্থা হয়েছিল সেটা আমরা দেখতে পেয়েছি। এবং সৌমিত্র বাবু বললেন, আমিও দেখেছি সেই চিত্র, মা কিভাবে হাই রোড দিয়ে টেনে শিশুকে নিয়ে আসছে, এবং মানে পরিযায়ী শ্রমিকদের কি দুরবস্থা যে আমরা দেখতে পাই। অর্থাৎ এইবার আমি বলছি সেই তার পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ বারবার বলছি, খাদ্য সুরক্ষার পাশাপাশি মেডিকেশনের সুরক্ষা কিন্তু দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার যেহেতু লকডাউন করছে, কারণ যাদের সামর্থ্য আছে তাদের অসুবিধা নেই। পাশাপাশি যেখানে অক্সিজেন প্ল্যান্টের অভাব রয়েছে, আমরা জানি সারা ভারতবর্ষে অক্সিজেন অভাব হচ্ছে, সেই প্ল্যান্টগুলো আরো বেশি পরিমাণ প্ল্যান্টগুলো দিনহাটায় 30 ঘন্টা বন্ধের ডাক দিল তৃণমূল কংগ্রেস। লকডাউনের মধ্যেই বন্ধের ডাক আজ সন্ধ্যে 6টা থেকে কাল রাত 12টা পর্যন্ত, আজ সন্ধ্যে থেকে কাল রাত 12টায় 12 ঘন্টা বন্ধের ডাক। যেখানে বিজেপি জিতেছে সেখানেই গুন্ডামি। দিনহাটায় এবার তৃণমূল কংগ্রেস বন্ধের ডাক দিল। মানে মূলত একদিকে করোনার জন্য লড়াই করছে, একদিকে তৃণমূল বিজেপি সংঘর্ষ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছেন উদয়ন গুহর হাত ভেঙেছে। তাই স্বভাবতই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে এমন অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে, বা দিনহাটা বন্ধের ডাক আজ সন্ধ্যেবেলা থেকে। আমি সৌমিত্র বাবুর কাছে আসবো। আমি ধন্যবাদ জানাই দেবাশিস বাবুকে। সৌমিত্র বাবু, এই মুহূর্তে হিংসার পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, আমি জানি না কি করে, মানে অন্তত গত বছর লকডাউনে এই পরিস্থিতি ছিল না। প্রধান এবং প্রথম যে শত্রুর সঙ্গে লড়া ছিল করোনা ভাইরাস, এবছর তার মধ্যেও রাজনীতি এসেছিল, কিন্তু এবার রাজনীতির শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে করোনা রাজনীতি নিঃসন্দেহে। কেন্দ্রীয় সরকারের কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে? যদিও নরেন্দ্র মোদী বারবার বলেছেন লকডাউন উইল বি দ্য লাস্ট ওয়েপন, রাজ্য সিদ্ধান্ত নেবে,
কেন্দ্রীয় সরকার কিভাবে অ্যাসোসিয়েটেড হতে পারে রাজ্য সরকারের সঙ্গে মিলে, বা কেন্দ্রীয় সরকারের কি পদক্ষেপ হতে পারে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বলবোই দেশব্যাপী, সৌমিত্রবাবু সম্ভাব্য একটা পদক্ষেপ কি হতে পারে? জিনা, আজকের আমাদের টপিকটা ছিল লকডাউনের লাগাম। এটার সঙ্গে আমি ছন্দ মিলিয়ে বলি, পশ্চিমবঙ্গের জনগণ এটা অনেক আগে থেকেই আগাম একটা ধারণা করে রেখেছিল। এরপর আমরা সম্প্রতিকালে বিগত লাস্ট 10 বছর ধরে অতিরিক্ত মাত্রায় দেখছি কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী খুন হলে বা কর্মী খুন হলে একটা শব্দ ব্যবহার করে দেওয়া হয়, গোষ্ঠী দ্বন্দ্ব। ঠিক এই প্রেক্ষাপটে একটা নাটক আমাদের এসছিল এবং চলছিল, যেটা করোনার জন্য বন্ধ হয়ে গেল, শিরোনাম বলে একটি নাটক। সেই নাটকটিতে দেখানো হয়েছে যে একটি মেয়ের সম্মান নষ্ট করা হয়েছে। সেই মেয়েটি যখন মুক্তি পেল, যে তার সম্মান নষ্ট করেছে তাকে, যে দলের কর্মী তার সম্মান নষ্ট করেছে, সেই দলেরই কিছু সৎ মানুষ মেয়েটিকে দিয়ে সেই লোকটিকে হত্যা করালো। এরপর যখন পুলিশ এসে বলল যে আপনারা এইভাবে একটা হত্যা করালেন, আমরা কি রিপোর্ট দেবো, তার উত্তরে সেই লিডার বলছিলেন, কেন গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা লিখে দেবেন, তাহলে কিন্তু আর দোষটা সরাসরি কারুর ঘাড়ে চাপবে না। পশ্চিমবঙ্গের একটা, আমি নাটকের যিনি লেখক এবং তার নামটা করলাম না, যার হাত ধরে আমি নাটক জগতে প্রথম প্রবেশ করেছিলাম, অত্যন্ত একজন মহিষী অভিনেত্রী, বর্ষিয়ান অভিনেত্রী, এবং আরেকটু বলতে পারি প্রথম টিভি সিরিয়ালের অভিনেত্রী বাংলা সিরিয়ালে। তো শিরোনাম সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে অবগত। হ্যাঁ, বলুন। এবং সেই গ্রুপে আমি অ্যাসোসিয়েটেড, এবং সেই আমার মাই ডিয়ার, যার হাত ধরে আমি অভিনয়টা শিখেছিলাম। যদি বলার আপত্তি না থাকে বলতে পারি, আমার কোনো আপত্তি নেই। তো সেই গোষ্ঠীদ্বন্দ্ব শব্দটার সঙ্গে আমরা এত সুন্দর পরিচিত যে এখন রাজনৈতিক হিংসা মানেই তাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে হবে। আমরা কখনো দোষ স্বীকার করবো না। শুধু তাই নয়, যখন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এই টিভি মিডিয়াতে প্যানেলিস্ট হিসেবে আসেন, তারা কিন্তু এস্টাবলিশড করেন যেটা তো আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং তার সঙ্গে নতুন শব্দ ব্যবহার করা হচ্ছে, আদি এবং নব্য। আবার তার সঙ্গে নতুন একটি শব্দ জুড়েছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের, যিনি একসময় রাজ্যসভার এমপি ছিলেন, তৎকাল। এটা একটা নতুন শব্দ হচ্ছে তৎকাল। কিন্তু আদি, নব্য, তৎকাল, এই তিনটি শব্দ নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি যারাই খুন হচ্ছে তারাই গোষ্ঠীদ্বন্দ্বে হচ্ছে, আবার বিজেপি একইভাবে বলছে তৃণমূলের যারা হচ্ছে তারাই গোষ্ঠীদ্বন্দ্বে হচ্ছে। কিছুক্ষণ আগে যেমন শুনছিলাম, বলছিলেন আমার এই অত্যন্ত আমার কাছের একজন ডক্টর দেবাশিস নন্দী এবং ডক্টর অভিষেক কর্মকার, যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির হাতে তৃণমূলের কর্মীরা খুন হচ্ছে। গত বুধবার, মানে গতকাল পর্যন্ত রাজ্য সরকারের পরিসংখ্যান বলছে 14 জন মোট খুন হয়েছে বিভিন্ন দলের। সেখানে বিজেপিরও আছে, তৃণমূলের আছে। খুন কিন্তু বিপক্ষ দলের কেউ করেনি, করছে সব গোষ্ঠীদ্বন্দ্ব। তার মানে নিজের দলের এরা নিজের দলের কর্মীদের খুন করছে। তাহলে যদি তাই হয়, তৃণমূলের তাহলে ক্ষেত্রেও তো তাই গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে তৃণমূলের খুনের ক্ষেত্রে বিজেপি খুন করছে আর বিজেপির খুনের ক্ষেত্রে বিজেপির গুলো গোষ্ঠীদ্বন্দ্ব। এই তথ্য কি করে মানা যায়? আসলে ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক খুনোখুনিটাকে এখন একটা ইগোর পর্যায়ে নিয়ে গেছে রাজনৈতিক দল। আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেসের জয়ের খবর আসার পর দেদার আবির মেখে বিজয় উল্লাস হয়েছে। যদিও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন কোনো বিজয় উৎসব হবে না, কিন্তু দলীয় স্তরে নেতা নেত্রীরা তো উৎসাহ দিয়েছেন। তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? দলের নেতা নেত্রীদের সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকলে এত রাজনৈতিক সংঘর্ষ ঘটতো না। 2 নম্বর হচ্ছে এই যে করোনা নামক একটি মারাত্মক ভাইরাস মানুষের জীবন হানি করছে, এবং এবছরে যে হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে, মানে সেটা অকল্পনীয়। আজকে আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি, আগামী দিনে আমরা কি অবস্থায় যাব আমরা কিন্তু জানি না। এবং এই করোনার প্রকোপের মধ্যেও রাজনৈতিক দলাদলি হিংসা, শুধু তাই নয়, পারস্পরিক দোষারোপ করার কাজ চলছে। এখানে কি কর্তব্য ছিল সরকারি দলের? সরকারি দলের কর্তব্য ছিল না যে এগিয়ে এসে এই হিংসা বন্ধ করার জন্য চেষ্টা করা? তারা কি করছেন? সরাসরি বিরোধী দলের
গোষ্ঠীদ্বন্দ্বের ওপর তাদের দোষারোপ চাপিয়ে দিচ্ছে। পরোক্ষে কি এটা উৎসাহিত করা হচ্ছে না এই রাজনৈতিক হিংসাকে? আজকে রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যদি বলি যে মমতা ব্যানার্জি যেদিন কলকাতা হাইকোর্ট সরাসরি বলেছে কোনো রাজনৈতিক মিটিং মিছিল করা যাবে না, জমায়েত 500 জনের বেশি করা যাবে না, সেই দিনও ওনার 4খানা কিন্তু মিটিং ছিল, উনি বন্ধ করেছিলেন। উনি জানতেন না যে করোনা ব্যাপকভাবে প্যান্ডেমিক সিচুয়েশন এটা বেড়ে যাচ্ছে, তার রাজ্যের জনগণ এখানে ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। আমি ধরে নিলাম বিজেপি বন্ধ করেনি। 18 দিনে 12টা সভা করেছিলেন নরেন্দ্র মোদী। লোকাল প্যাসেঞ্জার, ডেলি প্যাসেঞ্জার এই শব্দগুলো অত্যন্ত অপছন্দের, কেন যিনি সর্বভারতীয় নেতা বা নেত্রী তাদের অন্য রাজ্যে গিয়ে এইভাবেই প্রচার করতে হয়। আজকে তৃণমূল কংগ্রেস যদি সর্বভারতীয় রূপ কোনোদিনও পায়, আজকে 98 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি 23 বছরও কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে তার ক্ষমতা এখনো পর্যন্ত কিন্তু সৃষ্টি করতে পারেনি। একবারই শুধুমাত্র অরুণাচল প্রদেশে 5টা এমএলএ জিতেছিল, তারপরে যে রাজ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতা করে শুধুমাত্র জামানত জব্দ হয়েছে। আজকে যখন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে রাজনৈতিক দলে পরিণত হবে, আজকাল এখানকার নেতা নেত্রীদেরও কিন্তু বাইরে গিয়ে করতে হবে ভোটের প্রচার, সেক্ষেত্রেও তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জার রূপে চিহ্নিত হবে। একটা কথা আছে না, হিস্ট্রি রিপিট ইটসেলফ। যেভাবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছে, এবার তৃণমূল কংগ্রেস ভেঙে বিজেপি হয়েছে, জেতা হারাটা কিন্তু পরের কথা। সুতরাং এই করোনা আবহের মধ্যে যে প্রশাসনিক সক্ষমতা দেখানো, একদিনের জন্য সরকার হয়েছে যেটা ডক্টর অভিষেক কর্মকার বলেছেন, ঠিকই বলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি কে কেয়ারটেকার গভর্নমেন্ট করেই তো ইলেকশনটা হলো। ইলেকশনটা তো মমতা ব্যানার্জি সরকারকে ডিজার্ভ করে আর্টিকেল 356 ইমপ্লিমেন্ট করে করা হয়নি। সুতরাং কেয়ারটেকার সরকারের ওই যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের রুলিংটা ইমপ্লিমেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সেই রুলিং উইথড্র হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করতে পারত, নিজেরা মিটিংটা আগে বন্ধ করে একটা দৃষ্টান্ত করতে পারত, যেমন কংগ্রেস বা সংযুক্ত মোর্চা করেছে। আজকে সংযুক্ত মোর্চা হয়তো একটা সিট পেয়েছে, কিন্তু তারা যে মহৎ একটা কাজ দেখিয়েছে সেটাকে অবশ্যই কিন্তু কর্নিশ করতে হয়, যে তারা কিন্তু বড় মাপের মিটিং মিছিল কিন্তু বন্ধ করেছে। তার উত্তরে তাদের কি শুনতে হয়েছে? সমালোচনা। ওদের সভাতে তো লোক হয় না, ওরা তো বন্ধ করবেই। এটাই যদি উত্তর হয় তাহলে এর উত্তর হয়নি দাদা। হ্যাঁ, ম্যাচিউর আমরা এখনো সেই জায়গায় সেই ম্যাচিউরিটি সেই দেখাতে পারি। এর উত্তরের বিরুদ্ধে কোনো উত্তর কিন্তু জিনা দেবার মতো আমার ভাষা নেই, আমার ভাষা নেই। আজকে পশ্চিমবঙ্গ সরকার বলুক তো হলফ করে যে তারা এই করোনা নিয়ন্ত্রণের জন্য কতটা সক্রিয় হয়েছে। তারা ভোট প্রচারের জন্য অনেক বেশি সক্রিয় হয়েছিল, বলা হচ্ছিল। এই কথার মাঝে একটু বলে দিই, ভারত থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো শ্রীলঙ্কান সরকার। করোনা নিয়ে এবার শ্রীলঙ্কায় কড়াকড়ি, ভারত থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা শ্রীলঙ্কা সরকারের। হ্যাঁ বলুন সৌমিত্রবাবু। সত্যি দুর্ভাগ্য, কিছু করার নেই। আপনি জানেন না আজকে আমার চীনে ধরা পড়লো ভারতীয় ভ্যারিয়েন্ট, গুরুত্বপূর্ণ আপডেট। 18 রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়লো চীনে। ক্রমাগত করোনা আবারও বিশ্বব্যাপী তারা নিজের ক্ষমতা করোনা ভাইরাস বাড়িয়ে চলেছে। নিঃসন্দেহে এমন একটা ভাইরাস যেটা মানুষকে কত কিছু শেখালো আর মানুষকে যে কিভাবে কত কিছু ভুলিয়ে দিল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। লকডাউনের লাগামে পর্ব 1। সৌমিত্রবাবুর কথা শুনছি, সময় খুব একটা বেশি নেই, আমি আসবো প্রত্যেকের কাছে। সৌমিত্রবাবু খুব সংক্ষেপে যদি আপনার বক্তব্যটাকে একটু। আচ্ছা, আমি সংক্ষেপে এক লাইন বলছি, কেন ডক্টর অভিষেক অভিষেকের কিন্তু এখনো সেকেন্ড টার্মটা বলা বাকি আছে, এইটুকুন আমাদের চিন্তা করতে হবে। আমি সংক্ষেপে বলি, আগের বার আমরা চায়নার দিকে সেকেন্ড টার্ম বলা বাকি আছে, স্বাভাবিক, কারণ এই রেসপেক্টটা দিতেই হবে। আজকে যদি আমি টানা বলে যাই আপনার সময় শেষ হয়ে যায়, অভিষেক বলার সময় পাবে না, কেন আমি নিজে সঞ্চালক, আমি নিজে দীর্ঘদিন সঞ্চালনা করি, আমি এই টাইম ম্যানেজমেন্টটা ভীষণভাবে করতে পারি। কিন্তু এটা আপনি জানবেন, বা যারা আপনার একটু বসে আছেন তারা আমার চ্যানেলে নিয়মিত তারা অংশগ্রহণ করেন। আমি আপনাকে যেটা বলি, এতদিন চায়নার দিকে আঙুল তুলেছি, চায়না সারা বিশ্বে করোনা ছড়িয়েছে, এবার আমাদের দিকে আঙুল উঠলো যে আমরা সারা বিশ্বে এবার করোনা ছড়াচ্ছি, ভাইরাস ছড়াচ্ছি। এটা লজ্জার আমাদের কাছে। এক্ষেত্রে একটা প্রধানমন্ত্রী বলছেন, ভিড় দেখकर तो मेरे दिल बहल गया, भीड़ देखकर अगर दिल बहल गए, इतना भारी तादाद से जमायत हुए आम आदमी ने, इसने वो दिल बहल गए। যদি ওনার ভিড় দেখে দিল আপ্লুত হয়। আপনি জানেন উত্তরাখণ্ড সরকার বলেছে করোনার ভিড়, এই করোনার জন্য কি বলে ওই কি বেটা হয় জানো মেলাটা উত্তরপ্রদেশে, কুম্ভমেলার ভিড়টাকে যখন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল উত্তরাখণ্ডে বললো করোনার মতো যাবে,
ধর্ম ধর্মের জায়গায় যাবে। আলটিমেটলি কিন্তু 11 দিন কমাতে বাধ্য হয়েছিল, গঙ্গায় করোনা ধুয়ে যাবে, 11 দিন কমাতে বাধ্য হয়েছিল। এই রাজনৈতিক দলের যদি মানসিকতা হয়, আমি আগের দিন আপনাদের অনুষ্ঠানে আরেকটি চ্যানেলে বললাম না, একটা উত্তরীয় গলায় দিয়ে জয় শ্রীরাম, এইটা দিয়ে কখনো রাজনীতি হয় না। বাস্তব রাজনীতি করতে গেলে কেন্দ্রীয় সরকারকে অভিভাবক হতে হয়, রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে সুষ্ঠুভাবে সেই কাজটা সম্পন্ন করতে হয়। একদমই। রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে কৃষক নিধি প্রকল্পের কথা বলা হচ্ছিল, 9,84,000 কৃষকের নথি পোর্টালে আপলোড করা হয়ে গেছে। বারবার করে বলা হচ্ছে কৃষকদের ডিটেলস দেয়নি রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, তিনি জানিয়েছেন আগেও পাঠানো হয়েছিল প্রকল্পের সুবিধা যাতে কৃষকেরা পায়, সেই জন্য 9,84,000 কৃষকের নথি ইতিমধ্যেই কিন্তু পোর্টালে আপলোড করা হয়েছে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের 57,000 কৃষক এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন। হ্যাঁ, আমার হাতে সময় খুব একটা বেশি নেই, আমি যেটা বললেন আমি একটু অভিষেক বাবুর কাছে আসবো। অভিষেক বাবু, সময় খুব শেষ, একদম শেষের পথে, লকডাউনের লাগাম সবে পর্ব 1। আমি জানি না এই পর্বটা কতটা দীর্ঘায়িত করতে হবে আমাদের, কারণ এটা তো সবেমাত্র সূচনা, যেটা 14 দিন বলা হচ্ছিল। আমাদেরই দেশের সর্বোচ্চ শীর্ষে বসে থাকা কেউ একজন প্রথমে বলেছিলেন, ये 21 दिन की लड़ाई अगर हम नहीं जीत पाएंगे तो महाभारत के युग में हम वापस चले जाएंगे। তো জানি না, এটা তো সবাই হাসছে, সবার মুখেই স্মিত হাসি। আপনারাও জানেন, আমরাও জানি, আমরা জেনেও জানি না, আমরা জনগণ তো বুঝেও বুঝি না। এই আমাদের বুঝেও না বোঝা, জেনেও না জানাটাই কাল হয়ে আসছে আমাদের কাছে। হ্যাঁ অভিষেক বাবু। আগে পর্যন্ত ইলেকশন কমিশনের আন্ডারে সবকিছু ছিল, তখনও কিন্তু আমরা বারবার করে এই কথাগুলো বলতে শুনেছি যে এখন যদি একটা গভর্নমেন্ট থাকতো আমরা খুব সুদৃঢ় একটা সিদ্ধান্ত নিতে দেখতে পেতাম, কিন্তু এখন আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ এখন আমরা আমাদের কোনো গার্জেন নেই। হ্যাঁ, কারণ কেয়ারটেকার সরকারকে পুরোপুরি রেসপন্সিবল করা যায় না, এরকম বিভিন্ন রকমের যুক্তি ছিল। কিন্তু বাবুর সঙ্গে একমত, কেয়ারটেকার গভর্নমেন্ট হলেও তিনিও নিজের দায়ভার এড়াতে পারেন না। সেই সময় একদম ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করা, সিদ্ধান্ত নিয়ে সেটা ইলেকশন কমিশনের অনুমোদন সাপেক্ষে কেয়ারটেকার সিদ্ধান্ত নিতে পারতো, এবং অথবা ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাতে পারতো। কিন্তু আমরা দেখেছি একটা অদ্ভুত একটা এনচান্টমেন্টের মতো, মানে অদ্ভুত ভাবে রাজনৈতিক সভা, রোড শো, সেই মানে কাতারে কাতারে মানুষ, এবং সেটা থেকে গর্ব যে কার কত বেশি লোক হয়েছে সেটা নিয়েও গর্ববোধ করেছেন। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছেন, বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন যে আমার 5 লক্ষ, আমার 10 লক্ষ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি আর সেই কচকচানিতে যাচ্ছি না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আজকে শ্রীলঙ্কা নিষেধাজ্ঞা জারি করলো, কালকে আরো 4টে দেশ করবে। আমি বলছি আমার যে ভ্যাকসিন ডিপ্লোমেসি আজকে 3 মাস আগেও যে জায়গায় ভারতের যে ফেসটা তৈরি হয়েছিল গোটা বিশ্বের কাছে, দেবাশিস বাবু আন্তর্জাতিক সম্পর্কের লোক, উনি আমার থেকে অনেক ভালো জানেন ব্যাপারটা, আরো অনেক ভালো বলতে পারবেন। সেই জায়গা থেকে আজকে আমরা কোন জায়গায় নেমে আসছি। চীনে ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে ভারতের, শ্রীলঙ্কা নিষেধাজ্ঞা দিচ্ছে অলরেডি ব্রিটেন কিছু কিছু জায়গায় ভারত থেকে কিছু কিছু ফ্লাইট অলরেডি তারা ওখানে অবতরণ করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে ভ্যাকসিন ডিপ্লোমেসি আজকে আমরা যে সাফল্যে পৌঁছে গেছিলাম, আরেকটু যদি আমরা সফল হতাম, আরেকটু যদি সচেতন হতাম সরকারের তরফ থেকে বলছি, তাহলে সেকেন্ড ওয়েভে আজকে আমাদের যে জায়গায় দিয়েছে এইটা এই জায়গায় যেত না। প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আমি সেদিন পার্সেন্টেজ গুলো দেখছিলাম, ডেটা গুলো দেখছিলাম যে কত পার্সেন্ট সিনিয়র সিটিজেন আজকে প্রথম ডোজটা নিয়েছে এবং কত পার্সেন্ট সেকেন্ড ডোজ নিতে বাকি আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত 10% পেরোয়নি সেই সংখ্যাটা সিনিয়র সিটিজেনদের। আমি 18 বছর থেকে আমি 45 বছর থেকে 60 বছরের লোকেদের কথা বলছি না, বা 18 বছর থেকে 45 বছরের লোকেদের কথা বলছি না, সেটা তো আরো অনেক পরে। সিনিয়র সিটিজেন যাদের আগে চালু হয়েছিল, অথবা 45 বছর ধরে 45 বছর থেকে 60 বছর বয়সের মধ্যে যাদের কোমরবিডি আছে, যাদের হয়েছিল, তাদের ফার্স্ট ডোজ হওয়ার পরে সেকেন্ড ডোজ নেওয়ার ক্ষেত্রে একটা অদ্ভুত ল্যাকুনা, একটা অদ্ভুত ফেলিওর, আমি বলবো একটা আটার ফেলিওর। কেননা এখনো পর্যন্ত সেকেন্ড ডোজ পাইনি সেই সংখ্যা মোর দ্যান 85 to 90%, মোর দ্যান পর্যন্ত সেকেন্ড ডোজ পাইনি। এবং দেখুন, সেকেন্ড ডোজের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। কোভ্যাক্সিনের সময় ক্ষেত্রে কিছু আছে, কোভিশিল্ডের ক্ষেত্রে কিছু আছে যে 8 সপ্তাহের মধ্যে নিতে হবে, 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আমার নিজের বাড়ির লোকজন আছে যারা হচ্ছে যে 8 সপ্তাহ পেরোতে চললো, এখনো পর্যন্ত সেকেন্ড ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, সেকেন্ড ডোজটা। ভ্যাকসিনের একটা অদ্ভুত ক্রাইসিস দেখা দিয়েছে। এটা চিন্তা করুন, অথচ ভ্যাকসিন ডিপ্লোমেসি কোন জায়গায় গিয়েছিল? ভারত আজকে দাতার ভূমিকায় চলে এসেছিল, ভ্যাকসিন দাতা গোটা বিশ্বের কাছে। কিন্তু সেখান থেকে আজকে নিজের দেশের লোক
যারা ডবল ভ্যাকসিন পেয়েছে, দুটো ডোজ পেয়েছে, আর সেকেন্ড ডোজ নিয়ে একটা অদ্ভুত ভাবে একটা মানে ওই যে কোভিন অ্যাপ আছে, সেই অ্যাপে বুক করলে আপনিও দেখবেন শুধু লেখা আছে বুক, অথবা লেখা আছে n.a. নট অ্যাপ্লিকেবল। অদ্ভুত ব্যাপার, হসপিটালগুলোর নাম আছে কিন্তু নেই। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে বলা হচ্ছে যে কবে আসবে কিছু জানি না স্যার, এখন বন্ধ। মানে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। এই যে 8 সপ্তাহ পেরিয়ে গেলে তারপরে যারা ফার্স্ট ডোজ নিয়েছিল তাদেরকে আবার থেকে নতুন করে ফার্স্ট ডোজ নিতে হবে কিনা, সেইটা নিয়েও একটা অদ্ভুত একটা অ্যাংজাইটির মধ্যে কিন্তু মানুষ রয়েছে। একটা অদ্ভুত অ্যাংজাইটি ভ্যাকসিন নিয়ে। দুয়ারে সরকার করতে পারি আমরা, দুয়ারে ভ্যাকসিন করতে পারি না। আমি তো বলবো এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় দুয়ারে দুয়ারে ভ্যাকসিন, বাড়িতে এসে অন্তত যারা সিনিয়র সিটিজেন 60 বছরের বেশি বয়স, তাদেরকে বাড়িতে এসে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা দরকার। তবে কি আমি বলবো যে হ্যাঁ এটা প্রকৃত জনদরদী সরকার, সেটা ওয়েদার ইট ইজ স্টেট গভর্নমেন্ট অর ইট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। একদমই ধন্যবাদ অভিষেক বাবু। এবং আমি ঠিক এটাই আমার কলিগদের সঙ্গে আলোচনা করছিলাম যে যে জিনিসটা আমরা পোলিওতে দেখেছি, একদম বাড়ি বাড়ি গিয়ে পোলিও খাইয়ে আসা, সেরকম কেন ভ্যাকসিনটা? তাহলেই তো বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এই লাইন দিয়ে দাঁড়ানো হ্যাপাস দ্যাট অনেক মানুষ ভয় পাচ্ছেন ভ্যাকসিন নিতে যাওয়া, লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনে আক্রান্ত হয়ে যাব। সময় আমাদের হাতে একেবারেই নেই, লকডাউনের লাগাম পর্ব 1 শেষ করতে হবে। একদম সংক্ষেপে আমি 3 জনের কাছেই আসবো, একদম 30 সেকেন্ড। যদি আপনারা এই মুহূর্তে লকডাউনের লাগাম পর্ব 1-এ 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে বার্তা দিতে চান দর্শকদের জন্য, সৌমিত্র বাবুকে দিয়ে শুরু করবো। সৌমিত্র বাবু, খুব কম সময়, 30 সেকেন্ড। লকডাউনের আগাম, এটাতে আমি শুধুমাত্র দেশের জনসাধারণকে বলবো যে সরকারি বিধিনিষেধগুলো মানুন। আপনারা না মানলে লকডাউন করে কিচ্ছু হবে না, এটা মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে দিয়েছেন। লকডাউন ইজ নট দ্য আলটিমেটাম টু অ্যারেস্ট দ্য করোনা ভাইরাস, পরিষ্কার বলে দিয়েছেন। আপনারা যদি সচেতন না হন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতিটা হবে, আপনাদের ক্ষতি হলে আপনাদের পরিবারের ক্ষতি হবে। সুতরাং লকডাউনের মাধ্যমে করোনাকে নিয়ন্ত্রণ করা যাবে না, জনগণের সচেতনার মাধ্যমে একমাত্র এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। একেবারেই ধন্যবাদ জানাই আমি সৌমিত্র বাবুকে। দেবাশিস বাবু, আমিও একই কথা বলবো যে জনগণকে সচেতন হতে হবে এবং তাদেরকে মানে রুলস এন্ড রেগুলেশন বা করোনা বিধি খুব কঠিনভাবে মানতে হবে। পাশাপাশি রাজনৈতিক হিংসাকে দূর করতে হবে, রাজনৈতিক দলগুলোর যে কর্তা ব্যক্তিরা রয়েছে তাদেরকে মেসেজ দিতে হবে এবং সমস্ত প্রকার সামাজিক আনন্দ মেলামেশা বন্ধ করতে হবে। আর সরকারকে অবশ্যই ভ্যাকসিন তৈরি করার জন্য মানে অগ্রাধিকার দিতে হবে এবং বিভিন্ন ভ্যাকসিন যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি হতে পারে সেই ব্যবস্থা করতে হবে ইন্ডিয়ান মেডিকেল বোর্ড। একেবারেই ধন্যবাদ অভিষেক বাবু। অনুরোধ থাকবে এই চ্যানেলের মাধ্যমে যে যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা এবং যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে যা যা ল্যাকুনা দেখা যাচ্ছে সেগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব মিট করা এক, এবং সাধারণ জনগণের কাছে আমার এটাই বলার আছে, একটা সরকার তখনই সফল হবে তার জনগণ তার নির্দেশাবলী সঠিকভাবে অন্তত যেগুলো জনস্বার্থে প্রকাশিত তাই প্রত্যেকের মাস্ক স্যানিটাইজার রাখুন যদি খুব এমার্জেন্সি যেতে হয়। একেবারেই আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে বিশেষ প্যানেলিস্ট যারা ছিলেন, দেবাশিস বাবু, অভিষেক বাবু, সৌমিত্র বাবু, দেবাশিস নন্দী, অভিষেক কর্মকার, সৌমিত্র মুখার্জি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রাক লকডাউন নাকি প্রি লকডাউন জানি না, তবে হ্যাঁ প্রতিটা দিন কঠিন এবং লড়াইটা অনেক অনেক বেশি দৃঢ়ভাবে মনোবল বাড়িয়ে আমাদেরকে লড়তে হবে। সরকার প্রশাসনের সহায়তা করুন, কোনোভাবেই হিংসার রাজনীতিতে সায় দেবেন না, আর মাস্ক পরুন, দূরত্ব বিধি বজায় রাখুন। আপনি ভালো থাকলে চারপাশ ভালো থাকবে, আর চারপাশ ভালো থাকলে তবেই আপনি, আপনারা, আমরা, আমি প্রত্যেকে ভালো থাকবো। ভালো থাকুন প্রত্যেকে এবং সাবধানে ফিরবেন। আজকে যাদের অফিসে বেরোতে হয়েছে, যাদের হয়তো লোকাল ট্রেন মাধ্যম, যারা হয়তো এমনি ফিরবেন, আমি জানি না কতটা বাসের সংখ্যা এই সন্ধ্যের মুখে কতটা কি পাওয়া যাবে, তবে আস্তে আস্তে পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, নজর রাখবো আমরাও, আর তুলে ধরবো সেই ছবি আপনাদের কাছে। ধন্যবাদ জানাই প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য। ফেস অফে আজ লকডাউনের লাগাম পর্ব 1 এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। আবারও বলছি, কমেছে মেট্রোর সংখ্যা, লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধ, দূরপাল্লার ট্রেন চলছে, হাওড়া শিয়ালদা একই ছবি, শুনশান ফাঁকা।
শুধুমাত্র বিভিন্ন বাস টার্মিনালে লম্বা লাইন, সেটা সিথি হোক, সেটা বরানগর হোক, সেটা দমদম হোক, সেটা গড়িয়া হোক, সেটা বারুইপুর হোক বা মফস্বলের দিকে, সেটা বর্ধমান হোক বা আরামবাগ হোক বা বৈদ্যবাটি হোক, শ্রীরামপুর হোক, উত্তরপাড়া হোক বা তারকেশ্বর, গোঘাট, যেখানেই যান না কেন মানুষের মধ্যে সচেতনতার অভাব যেন আর না বাড়ে, এইটুকুই চাইবো। অবশ্যই চাইবো করোনা ভ্যাকসিনের সঙ্গে আমাদের বন্ধুত্ব বাড়বে আর করোনা ভাইরাসের সঙ্গে বাড়বে আমাদের শত্রুতা, বিনাশ করব তাকে অবশ্যই। শেষ করছি ফেস অফ। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।